মাধুরী মাধুরী, আমার দেহের অনুপরমাণুতে মিশে আছে তুমি এই একটা নাম। আজও আমি তোমাকে ভুলতে পারিনি। তুমি বাগানে দাঁড়িয়েছিলে, বিকেলের পড়ন্ত রোদ তোমার মুখে এসে পড়ছিল। আমি অবাক বিস্ময়ে তোমার মুখে থেকে তাকিয়েছিলাম, বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু তুমি ঘৃণায় তা প্রত্যাখ্যান করলে। তোমার বাবা আমার মুখের উপর বললে, তোমার মতো লম্পটের হাতে আমার মেয়েকে তুলে দেবো না। তারপর গঙ্গার উপর দিয়ে অনেক জল বয়ে গেছে, অনেক জল। চোরা কারবারি হিসাবে পুলিশ আমাকে অ্যারেস্ট করলো। জেল থেকে ছাড়া পেয়ে রমের নাম বদলে এই জয়ন্ত নামে অন্ধকার রাজ্যে বিচরণ করছি আমি। কিন্তু তোমাকে না পাওয়ার গ্লানি আজও আমার বুকে বড় ব্যথা দেয়, বড়। কি খবর বলো? খবর ভালো নয় স্যার। কিরকম? পুলিশ বোধহয় আমাদের সন্দেহ করছে। তাই তুমি খুব ভয় পেয়ে গেছো? না না, মানে আরে তোমার চোখ মুখ দেখে যে তাই পরিষ্কার মনে হচ্ছে। পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের কাজ আমাদেরই করতে হবে। ডোন্ট বি নার্ভাস। দুর্বলকে মনের মধ্যে প্রশ্রয় দেবে না। তা অবশ্য ঠিক, তবুও আচ্ছা, তুমি কি বলতে চাই ইয়াসিন? আমাদের দলের অধিক সেদিন পুলিশের গুলিতে মারা গেল। শুধু তাই নয়, অধীরের সুন্দরী বোনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? আপনি কি করে জানেন স্যার? আরে আমাকে তো জানতে হয়, আমাকে তো জানতে হয়, কারণ লোকসান আমার হাতে সয় না। আমি লাভের কড়িটা গুনে নিতে চাই। আর অধীরের অকাল মৃত্যু অনেক ক্ষতি করে দিয়েছে, আর সেই ক্ষতির জন্য আমি কিছুটা ওসুল করতে তার সুন্দরী বোনকে বিদেশের বাজারে পাচার করে দিয়েছি। কি বলছেন স্যার আপনি? অবাক হয়ে আমার দিকে তাকিয়ে কি দেখছো ইয়াসিন? স্যার আপনি? আমি সূর্য। দূরের মানুষ সূর্যের উত্তাপ গায়ে মেখে নেয়, কিন্তু কিছুতেই তাকে স্পর্শ করতে পারে না। কিছু বুঝলে? বুঝলাম স্যার, তবে অনেক দেরি হয়ে গেছে। এই জীবনের বোঝাটা যে এতখানি ভারী হয়ে যাবে তা আমি আগে বুঝতে পারি। বুঝলে কি করতে? এখন আর সে কথা বলে লাভ কি? ইয়েস, ইউ আর রাইট। সবসময় কাজের কথা ভাববে। আর হ্যাঁ, অধীরের গুণের কথা ভেবে তুমি দুঃখ পেও না। না না, আমি কেন শুধু শুধু দুঃখ পেতে যাবো? আমি তো তাকে। কি হলো ইয়াসিন, তোমার গলাটা কেমন কাঁপছে? না না, মানে আমার শরীরটা খুব একটা ভালো নেই স্যার। দিনটা কত যেন আমার শরীরটা খুব ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। মেহরবানি করে কয়েকদিনের জন্য আমাকে যদি ছুটি দেন। না, এখন তুমি ছুটি পাবে না। দলের নিয়ম যদি তুমি ভুলে গিয়ে থাকো, আবার তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, তুমি তোমার ইচ্ছে মতো চলতে পারবে না, আমার ইচ্ছে মতোই তোমাকে চলতে হবে। জানি স্যার। আরো জেনে রাখো, কর্মে অবহেলা করা আমি কিন্তু মোটেই পছন্দ করি না। যাও, 5 নম্বর ঘরের 3 নম্বর আলমারিতে 5 কেজি সোনার বিস্কুট আছে, ওটা আজই আমার বনগার এজেন্ট মিস্টার চাপরাশিকে তুমি পৌঁছে দিয়ে আসবে। চাপরাশি এইমাত্র ফোন করেছিলেন স্যার। খুব ভালো। আর হ্যাঁ, তুমি তাকে ক্যাশ পেমেন্টের কথা জানিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার, তবে আগের পেমেন্টের জন্য আরো কিছুদিন সময় চেয়েছে। লোকে নিজেকে ভীষণ বুদ্ধিমান মনে করে, কিন্তু আমি যে তার চাইতে অনেক বেশি বুদ্ধিমান, সেটা অজিরেই যে টের পাবে।
কি হলো ইয়াসিন, তুমি এখনো দাঁড়িয়ে আছো? ভাবছি স্যার, কি ভাবছো? ভাবছি পতঙ্গ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে জেনেও বারবার আগুনের কাছে ছুটে আসে। এ কথার অর্থ? সীমাহীন লোভী মানুষের পতন ডেকে আনে। কিন্তু এই দুনিয়ার মানুষ লোভের আরাধনা করতে ভোলে না, আর এটাই তো মানুষের চরম পরাজয়, চরম পরাজয়। স্যার, ওই ইয়াসিনের কথাগুলো যেন কেমন কেমন লাগলো। আরে ওর জন্য তোমাকে কিছু ভাবতে হবে না। তুমি এখন, আমি ওকে ঠিক টাইট দিয়ে দেবো। আপাতত তোমাকে একটা বিরাট কাজের দায়িত্ব দিতে চাই আমি। ঠিক আছে স্যার। কুয়েত থেকে শেখ আকাশউদ্দিন নামে এক ডজন সুন্দরী পাঠিয়েছে সে। দাম ভালোই দেবে। আর এই কাজটা হাসিল করতে পারলে আমি তোমাকে আমার বিজনেসের হাফ পার্টনার করে নেব। সত্যি বলছেন স্যার? আমি মিথ্যে বলি না অজয়, আসলে আমি তোমাকে বড় করতে চাই। আমার নিজস্ব বাড়ি হবে, গাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে। হ্যাঁ, আমি আমি বাড়ি চাই, আমি গাড়ি চাই। আমার এই ছোট্ট বুকটায় অনেক স্বপ্ন লুকিয়ে আছে, আর সেই স্বপ্ন সার্থক করতে নিশ্চয়ই করবে, তুমি নিশ্চয়ই করবে। তোমার কোনো স্বপ্নই আমি অপূর্ণ রাখবো না। অজয়, আজ রাত 10টার পরে এই গ্রিন ভিউ হোটেলে তুমি আমার সাথে দেখা করবে। আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেবো। ঠিক আছে স্যার। আচ্ছা, কাল বিকালে যে তোমাকে একটা সুন্দর মেয়ের সাথে ঘুরতে দেখলাম, মেয়েটা কি? হ্যাঁ স্যার, আমার প্রেমিকা। তাই নাকি, তাই নাকি? তাহলে তোমার চয়েস আছে বলতে হয়। স্যার, মেয়েটাকে দেখে মনে হলো তোমার প্রেমে একেবারে হাওয়াডুবু খাচ্ছে। হ্যাঁ স্যার, লতিকা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, আর আমিও লতিকাকে মনে প্রাণে ভালোবাসি। ভালো, খুব ভালো। তবে একটা কথা, প্রেমিকার মুখোদ্দান করে তুমি কর্মে অবহেলা করো না আবার, তাহলে তোমার বাড়ি বাড়ির স্বপ্ন সব ভেস্তে যাবে অজয়। সে আপনাকে বলতে হবে না স্যার। কর্মকে আমার জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছি, আর কর্ম অবহেলা করা আমিও মোটে পছন্দ করি না। এই তো। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। তুমি এইভাবেই এগিয়ে যাও। আমি চাই তুমি বিয়ে করে তোমার স্ত্রীকে নিয়ে নিজস্ব বাড়িতে উঠবে। এ তো খুব আনন্দের কথা স্যার। আমি 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 লতিকাকে এখন পাগল করে দেবো। সে বুঝবে তার ভালোবাসা করতে পারেনি। একটা পুরুষের জীবনে এর থেকে বড় পাওনা আর কি আছে? জয়, মানুষের ঘৃণার তার ছিল অপমান আমাকে একদিন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আপনার সামনেতে এসে আজ আমি জীবনের যথার্থ রূপ খুঁজে পেয়েছি। তাই আপনার আদেশ নত মস্তকে পালন করে আমি শুধু আপনাকে কৃতজ্ঞ করবো না, সে সঙ্গে নিজেকে ধন্য বলে মনে করবো। গাড়ি গাড়ি স্বপ্নে অজয় এখন বিভোর। অতএব এই সুযোগে আমাকে কাজ হাসিল করতে হবে। আমার আসল স্বরূপটা যদি যখন জানবে অজয়, তখন হয়তো প্রতিবাদ করবে। তবে তা ভোরের শিশির বিন্দুর মতোই ক্ষণস্থায়ী। আর ওর এই প্রতিবাদী কণ্ঠটাকে আমি চিরতরে স্তব্ধ করে দেব।
করুন স্যার, আপনি আমাকে দয়া করুন। কে তুমি? আমি একজন সাধারণ মানুষ স্যার। কি চাও তুমি? এমন কিছু নয় স্যার, দয়া করে একটা একটা কাজ দিন স্যার। কাজ? হ্যাঁ স্যার, আপনার আপনার এই হোটেলে বয় কিংবা বিহারের চাকরি পেলে আমি খুব খুশি হব স্যার। বসা থাকে আমি একেবারে শেষ হয়ে গেছি স্যার। আমি বাঁচতে চাই স্যার, আমি বাঁচতে চাই। আরে জিম মাত্রই বাঁচতে চাওয়াটা স্বাভাবিক, কিন্তু না স্যার, আপনি নিরাশ করে আমাকে ফিরিয়ে দেবেন না স্যার। অফিসের দরজায় দরজায় আমি ধর্ণা দিয়ে ঘুরেছি, কিন্তু কিন্তু কোথাও গত ভাগের একটা চাকরি করতেছি। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি স্যার। আজ আপনি যদি আমাকে অবজ্ঞায় দূরে সরিয়ে দেন, তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই স্যার। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি স্যার। বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আমার আসার পথ চেয়ে বসে থাকে। আমি প্রতিদিনই নিরাশ হয়ে বাড়ি ফিরে যাই, শুধু এক মুঠো ভাতের অভাবে। আমার যদি আমার বাবা মা তিলে তিলে শেষ হয়ে যাবে, সেটা সন্তান হয়ে আমি কিন্তু সহ্য করতে পারবো না স্যার। ঠিক আছে, আমি তোমাকে কাজ দেবো। সত্যি বলছি স্যার। হ্যাঁ, তবে একটা শর্ত তোমাকে মেনে চলতে হবে। কি শর্ত স্যার? কাজের গোপনীয়তা তোমাকে রক্ষা করতে হবে, আর ভুলেও কোনোদিন তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। বলো, তুমি রাজি? আমি রাজি স্যার, আমি রাজি। ঠিক আছে, কাল সকালে এই গ্রিন ভিউ হোটেলে তুমি আমার সাথে দেখা করবে। মনে রেখো, তোমার অসহায়ের অবস্থার কথা ভেবে তোমাকে আমি চাকরি দিলাম। আর আরো মনে রেখো, এই বাড়ির পাখা গজালে ইয়ারি লাশ হয়ে তুমি ডাস্টবিনে পড়ে থাকবে, কথাটা যেন মনে থাকে। ডাস্টবিনে তো একটু পাতাগুলো পড়ে থাকে। আমাদের এই পড়ার দেশে এখন এক শ্রেণীর মানুষ ওই ডাস্টবিনের পাতার মতো উড়ল হয়ে। এবার আসল কাজটা করতে পারলে, বাতাসেরও কান আছে, অতএব সাবধান, খুব সাবধান।